This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. सभी आज बहुत खुश हैं। जिस तरह से भारत विजय हुआ है, ये सभी भारतवासियों की विजय है और सभी आम मानव बहुत खुश है। इस विजय से पाकिस्तान को धूल चटा दिया है भारत ने हर किसी क्षेत्र में। आज पाकिस्तान पे बहुत बड़ी जीत है और हम पाकिस्तान को बताना चाहते हैं कि खेल का मैदान हो, सरहद का मैदान हो, बाप बाप ही रहेगा, बेटा बेटा ही रहेगा। पाकिस्तान को हमेशा मुंह की खानी पड़ती है, चाहे वो सरहद की बात हो, चाहे हमारे सैनिक हो, चाहे हमारे खिलाड़ी हो। দেখছিলাম আর মনে পড়ে যাচ্ছিল জানেন তো 1983 সালের কথা। ছোট ছিলাম, স্কুল টুল করছি, এইরকম সময় একটা কাণ্ড নিজেদের বাড়িতে না, একটা পাশের বাড়িতে ওই টেলিভিশনের পর্দায় দেখেছিলাম কপিল দেবের হাতে সেই কাপটা। এখনও মনে আছে, এটা কিছু পরীক্ষা চলছিল তখন জানেন তো, খুব তাড়াতাড়ি করে কোনো রকমে পড়াশুনো সেরে পরের দিন পরীক্ষা, তা সত্ত্বেও চলে এসেছিলাম ওই ম্যাচটা দেখতে। আর তার পুনরাবৃত্তি দেখেছিলাম আরও অনেকগুলো বছর পর 2011 সালে মুম্বাইতে ঘটনাচক্রে। সেদিনও রাস্তায় নামতে বাধ্য হয়েছিলাম। রাস্তায় নামার মতো দিন ছিল সেগুলো। কিন্তু কাল তো ওই দুটো দিনের মতো ভারত বিশ্বকাপ জেতেনি, কিন্তু গোটা দেশ কাল রাত্রে রাস্তায় নেমে এসেছিল। কেন? কারণ পাকিস্তান হেরেছে, পাকিস্তানকে ভারত হারিয়েছে। আর পাকিস্তানকে যে কোনো জায়গায় যে কোনো ম্যাচে হারানো মানেই তো অর্ধেক ট্রফি জিতে নেওয়া। কিন্তু তাও এখন আজকের দিনে পাকিস্তানকে হারিয়ে এরকম উন্মাদনার ওটা কারণ আছে কি? কারণ পাকিস্তানকে তো এই আইসিসি টুর্নামেন্টে ভারত যেখানে পায় ইদানিংকালে বারবার হারায়। কয়েক মাস আগেই আমেরিকায় T20 বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়েছে, 2023-এ ক্রিকেট বিশ্বকাপে হারিয়েছে। মানে এটাই তো হওয়ার কথা ছিল। সেটা মানে যেটা স্বাভাবিক, সেটা নিয়ে মানুষ এরকমভাবে যখন নেমে পড়েন রাস্তায়, তখন বুঝতে হবে তাদের ভেতরে ভেতরে অনেক কিছু জমেছিল, সেগুলো বেরিয়ে আসার রাস্তা খুঁজছিল। কিন্তু মানুষ ভেতরে ভেতরে এত তেতে ছিলেনটা কেন? ভারতে পাকিস্তান ম্যাচ নিয়ে কোনো, দেখুন খেয়াল করে, কোনো গরমাগরম রাজনৈতিক বিতর্ক হয়নি। ইনফ্যাক্ট এই মুহূর্তে ভারতের সাথে পাকিস্তানের বিরাট যে লড়ালড়ি আছে, কোনো বিরাট রেশারেশি আছে, এরকমও নয়। ওখান থেকে যে ভারত বিরোধী বিরাট বিরাট কার্যকলাপ বা বক্তব্য আসছে, তাও নয়। ভারতের তরফ থেকে ভারতে বসে কোনো রাজনৈতিক নেতা যে কোনো কারণেই হোক পাকিস্তানকে বারবার টার্গেট করছেন, বা এখানে পাকিস্তানকে কেন্দ্র করে রাজনৈতিক নেতাদের মধ্যে যেটা তারা সব থেকে ভালো পারেন, এ ওর ও তার, মানে চাপানোতর আর কি, সেগুলো যে করছেন তাও নয়। এখন গোটা ভারতের রাজনীতি ওই ইউএসএইডার কুম্ভে ডুব দিয়ে বসে আছে। সেখানে মানে দেখুন, নর্মাল কোর্সে নেতাদের গরম গরম কথা শুনে মানুষ ভেতরে ভেতরে তেতেছিলেন, তাহলে তো এরকমটা হওয়ার কথা নয়। তাহলে কী এমন হলো যে জম্মুর কাশ্মীরি পণ্ডিত থেকে তামিলনাড়ুর তেনালি রামা সকলে মিলে একসঙ্গে এরকমভাবে সেলিব্রেশনে নামলেন? আসলে তাতানোর জন্য না সবসময় রাজনৈতিক নেতাদের দরকার পড়ে না। মানুষ যে একটা অটো মোডে তেতেছিল, সেটা তো ওই সেলিব্রেশনেই পরিষ্কার। আর এর থেকে দুটো শিক্ষা, ওই বললাম, জনমত তৈরির জন্য সবসময় নেতা লাগে না, নেতারা সবসময় জনমত তৈরি করেন না। নেতারা তো ক্রিকেট নিয়ে একটাও গরম কথা বলেননি, তাও মানুষ তেতে গেছিল। আর দুই, মানুষ নেতারা না বললেও নিজেদের ন্যারেটিভটা, নিজেদের ভাবনা চিন্তা বক্তব্যটা নিজেরা তৈরি করতে পারে। সব সময় ওই নেতারা দেখিয়ে দেবেন তাদের দেখানো রাস্তাতে, তাদের দেখানো মানে ছন্দে কথাবার্তা বলতে হবে, এমনটাও নয়।
ভারতের এই সেলিব্রেশনটা আসলে স্বতঃস্ফূর্ত, পাকিস্তানকে জবাব দেওয়া। তোমরা বলেছো ভারত পাকিস্তানে যেতে ভয় পায়, তোমরা যাকে সেকেন্ড হোম বলো সেখানে ভারত তোমাদের এরমভাবে বলে বলে আড়ালো। আর তোমরা দেখো এখন তোমাদের পাকিস্তানে ফেরাটা এখন জাস্ট আনুষ্ঠানিকতা। দলটা তো চ্যাম্পিয়ন্স ট্রফিতে কার্যত বিদায় নিয়েই নিয়েছে, বাড়ি পাঠিয়ে দিয়েছে আর কি, মানে প্যাক ট্যাক করে যেরকম বলে আর কি। ভারত ফাইনালে উঠলেও এই চ্যাম্পিয়ন্স ট্রফি, হ্যাঁ সেটা তো আবার তাহলে সেটা পাকিস্তান থেকেও তো বিদায় নিয়ে আসবে। পাকিস্তানকে বিদায় দেওয়ার পর ট্রফিটাকেও যদি বাইরে নিয়ে চলে আসা যায় তাহলে আর কি চাই। আসলে পাকিস্তানকে জবাব দেওয়ার দায়িত্বটা না এই ভারতের 143 কোটি জনতা যেন নিজেদের কাঁধে তুলে নিয়েছিলেন। সত্যি বলছি কি, স্বীকার করতে দ্বারেই মানুষ ভেতরে ভেতরে এমন টেলিপ্যাথিতে জুড়ে রয়েছে না, অন্তত এই একটা বিষয়, এটা কিন্তু মানে একটা অদ্ভুত একটা বিষয়। সেন্টিমেন্ট, এক সেন্টিমেন্ট। ওই আমরা বিভিন্ন কিছু এক দেশ এক ভোট এরকম বলছি, কিন্তু এই মুহূর্তে এক দেশ এক সেন্টিমেন্ট। যে দেশ ভেতর থেকে এক, তাকে বাইরের থেকে আঘাত করে কিন্তু কিচ্ছু করা যায় না। আর যে দেশ ভেতর থেকে ওই কলকাতা শহরের বাড়িগুলোর মতো হেলে গেছে, তাদের বাইরে থেকে ঠ্যাক না দিয়ে খাড়া রাখা যায় না। ভারতীয়রা নিজেরা নিজেদের ভারতীয় বলে পরিচয় দিতে গর্ববোধ করে। আর পাকিস্তানিরা তারা এখন নিজেদের পাকিস্তানি বলে পরিচয় দিতে লজ্জা পাচ্ছে। সৌদি আরব বলছে হজে ভিখারি আর পকেট মার না পাঠাতে, রিটার্ন টিকিট না দেখালে সংযুক্ত আরব আমির শাহী শুধু ভিসা দিচ্ছে না। অধিকাংশ পশ্চিমী দেশ ও দেশের মানুষজনকে ভিসা দিতে চায় না। দেশে চাকরি নেই, বাজার দর আকাশ ছোঁয়া, বিদেশের দরজা বন্ধ। এমনকি নিজেদের রাজনৈতিক নেতারা, বিরোধী দল নেতা ওখানকার ফজলুর রহমান, তিনি তো সংসদে দাঁড়িয়ে বলেছেন বালুচিস্তান আর খাইবার পাখতুনখোয়া মানে একটা বিশাল অংশ কার্যত মুক্তাঞ্চল হয়ে গেছে। এরকম পতনশীল দেশে থাকতে থাকতে পাকিস্তানের তরুণ প্রজন্ম হতাশ হয়ে পড়ছে। তারা কি চান? তারা কি ভারতীয় হতে চান? দুবাইয়ের গ্যালারি কিন্তু কাল নীল ছিল, খেয়াল করে দেখেছেন তো? পাকিস্তানকে যারা সমর্থন করেছেন তারা সবাই কিন্তু ভারতীয় নন। অনেক পাকিস্তানি নাগরিকও নাকি নীল জার্সি গায়ে চাপিয়ে নিয়েছিলেন। দেখুন, খেলার না বিবিধ বার্তা থাকে, জানেন তো? এই যে ছবিগুলো দেখছিলেন, টুকরো টুকরো ছবি আমরা আপনাদের জন্য জুড়ে দিয়েছি। এগুলোর থেকে দুটো জিনিস মনে হচ্ছিল। প্রথমত, আসলে মানুষ ভেতরে ভেতরে এক থাকতে চায়, সব মানুষ। তাদের রাজনৈতিক নেতারা বিভিন্ন রকম ভাবতে শেখান, হয়তো সেই জন্যই খেলার মাঠটা এমন একটা মানে অদ্ভুত সাম্যবাদে বিশ্বাস করে, হতে পারে সেই জন্যই পাকিস্তানের সমর্থক গায়ে ভারতের জার্সি জড়িয়ে নিচ্ছেন। এটা তো একটা সুন্দর বার্তা হিসেবে তারা দিতে পারে। আর আরও একটা জিনিস হতে পারে, হারতে হারতে এমন হয়ে গেছে, ওই মাঝে মধ্যে বলা হতো না যে আজকালকার দিনে কেউ আর হারতে চায় না, তার থেকে জয়ীদের টিমে থাকাটা অনেক সেফ, অনেক বেশি উপভোগ্য। তাই হারার অভ্যেসটা ছাড়তে ওই ভারতের শরণাপন্ন হয়েছে, এটাও হতে পারে। দেখুন, সবই তো খেলার মাঠে হচ্ছে, কিন্তু খেলার মাঠের বহু শিক্ষা আমাদের সত্যিকারের জীবনে কি আমরা পাচ্ছি না? একই রকম জায়গায় তো মানে আমাদের যেরকম খেলার মাঠে সাধারণ মানুষজনের চিন্তা ভাবনা সেগুলো বদলে যায় রাজনীতির ছকে পড়ে, ঠিক সেরকম খেলার মাঠের মধ্যেও তো মাঝে মধ্যে রাজনীতি বা আরও কোনো বিভিন্ন উগ্রবাদ সব ঢুকে পড়ে। এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে হামলার হুমকি দিয়েছে আইসিসের পাক খোরাসান শাখা। ইরান, তুর্কমেনিস্তান আর আফগানিস্তানের পশ্চিমাঞ্চল মিলিয়ে ইসলামী ইতিহাসের এই খোরাসান প্রদেশ, তার মানে জঙ্গি গোষ্ঠী, এরা তালিবানের ঘোর শত্রু। আবার পাকিস্তানও এখন তালিবানের শত্রু, কিন্তু শত্রু আমার মিত্র এক্ষেত্রে খাটছে না। এই আইসিস খোরাসান পাকিস্তানেরও শত্রু। আর একইভাবে বালুচিস্তানের স্বাধীনতার লড়াই লড়ছে বালুচি লিবারেশন আর্মি, দেশভাগের সময় যারা এদিক থেকে ওদিকে গেছিলেন। এবং আমি ওদেশে গিয়ে দেখেছি, জানেন তো, অদ্ভুত ব্যাপার একটা। ওখানকার মানুষজন মানে যারা লাহোর ঠাহরে থাকেন আর কি, তারা ওই করাচির মানুষজনকে অদ্ভুত নিচু চোখে দেখেন। তারা সবাই এক দেশের নাগরিক, সবই এক জায়গার থেকে এসছেন।
কিন্তু তাদের ভাব হচ্ছে যে ওরা ওরা মুজাহির উদ্বাস্তু চলে এসছে, ভালো না, এরকম একটা ভাবছে আর কি। মানে কিভাবে একই দেশে থাকতে থাকতেও অপমানিত হতে হয় ভাবুন। আর সেই জন্যই তো মুজাহিররা মাঝে মধ্যেই লড়াই করেন, অস্তিত্বের লড়াইয়ের লড়েন। এবং মজা হচ্ছে এই মুজাহিরদের মধ্যেও আবার উচ্চ জাত নিচু জাত আছে। পারভেজ মুশারফ তিনিও মুজাহির গোষ্ঠীভুক্তই ছিলেন, কিন্তু তিনি একটু উঁচু শ্রেণীর ছিলেন, ওই জন্য তিনি আবার বাকি মুজাহিরদের কোথাও গিয়ে ঘৃণা করতেন। পরিষ্কার, সবাই জানেন এটা। কিন্তু এখনও সবথেকে বড় যে জিনিসটা তার থেকে পরিষ্কার বুঝতে পারছেন যে কোথাও গিয়ে পাকিস্তানের মূল স্রোতে থাকছেন, কিন্তু এরা মিশতে পারছেন না, তাই তারা লড়ছেন। এখন পাক অধিকৃত কাশ্মীরে কাশ্মীরিরা ভারতে মিশতে চান, এটাও তো আমরা জানতে পারছি। এতগুলো টুকরো টুকরো আরও ছবি আপনাদের দিলাম কেন? কারণ আমাদের চারপাশটা একটু বোঝার দরকার, জানেন তো। না বুঝলে এই মুহূর্তে আমাদের পরিস্থিতিটা চট করে বুঝতে পারবো না। আর আপনারাও এটা বুঝতে পারবেন না যে উপমহাদেশের রাজনীতি সর্বত্র প্রায় একই রকম। এই যে পাকিস্তান, তারা ভেতর থেকে শতচ্ছিন্ন, সেটা তো বুঝতে পারলেন। বিভিন্ন জায়গায় বিভিন্ন টুকরো, সবাই আলাদা হয়ে যাওয়ার জন্য লড়ছে। এবং সবথেকে বড় কথা, এরকম যখন হয় তখন তাদের যাবতীয় কার্যকলাপ উদ্যোগ সব যে কতটাও গোছালো এলোমেলো হয়ে পড়ে, সেটা ওই লাহোরে ইংল্যান্ড অস্ট্রেলিয়া ম্যাচের সময় ধরা পড়েছে। ইংল্যান্ড বা অস্ট্রেলিয়ার পরিবর্তে সেখানে ভারতের জাতীয় সঙ্গীত বেজে উঠেছিল। ভাবা যায় পাকিস্তানিরা ওই জার্সির মতো জনগণমনকেই কি নিজেদের জাতীয় সঙ্গীত হিসেবেও ধরে নিতে চাইছেন নাকি? গানে কিন্তু এটা তাদের জন্য একটা সুযোগ আছে আমাদের জাতীয় সঙ্গীতের মধ্যে। খেয়াল করে দেখুন, পাঞ্জাব ও সিন্ধু, গুজরাট ও মারাঠা। সিন্ধু তো পাকিস্তানের ওই সিন্ধু প্রদেশ, করাচি যার রাজধানী। সেই করাচিতেও তো তিরঙ্গা পথ পথ করে উঠছে। ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে না যাওয়ায় পাকিস্তান প্রথমে তিরঙ্গা টানাতে রাজি হয়নি, কিন্তু আইসিসির চাপে সেটাও তো করতে হয়েছে তাদের, না করে উপায় নেই। এই করাচিতেই 47-এ স্লোগান শোনা গেছিল, হক সে মিলা है পাকিস্তান, লড়কে লেঙ্গে হিন্দুস্তান। 1947-এর 11ই আগস্ট জিন্না করাচিতে নামার পরে এই স্লোগানই তো দেওয়া হয়েছিল। বালাকোট হামলার পর ভারত দখলের হাওয়া তুলে দিয়েছিলেন ইমরান খান, এখন তিনি কোথায়? জেলে। মানে বুঝতে পারছেন তো, ভারত বিরোধী যে যা কাণ্ড কারখানা করেছে তাদের দুরবস্থার কোনো শেষ নেই। আর তারা ভারতকে উত্তক্ত করতে গিয়ে এখন নিজেরা ভেতরে ভেতরে এতটা উত্তক্ত হয়ে বসে আছে, আর আমাদের দেখছে আর ওই লুচির মতো ফুলছে আর কি, এরকম ব্যাপার আর কি হয়ে আমাদের পশ্চিম দিকের পাকিস্তান এখন ভারত হতে চাইছে। আর যখন আমাদের ওই পাকিস্তান যখন ভারত হতে চাইছে, তখন আমাদের পূর্ব দিকে পাকিস্তান জন্ম নিচ্ছে। অদ্ভুত ব্যাপার, বলে না নদী একদিকে গড়ে আরেক দিকে ভাঙে, সেরকম ব্যাপার। পাকিস্তান যখন ভাঙছে তখন বাংলাদেশ গড়ছে, বাংলাদেশে পাকিস্তান উঠছে। বাংলাদেশেও ভারত দখলের হুঙ্কার কিন্তু ইদানিং দিচ্ছে, শোনা যাচ্ছিল খুব, কিন্তু আমেরিকায় ট্রাম্প আসতেই আস্ফালন বন্ধ। ইলন মাস্কের অধীনে মার্কিন ভিজিলেন্স তো তারা একদম ভরা বাজারে সমস্ত কিছু খুলে আম বলে দিয়েছে। স্বাধীনতা বলে যেটা প্রচার করা হচ্ছিল সেটা যে আসলে ভিক্ষের টাকায় ঘুষ দিয়ে মৌলবাদীদের ক্ষমতা দখল, সেটা দেখুন পরিষ্কার। সভ্য সমাজ এরকম বিপ্লবীদের কিন্তু ঘৃণের চোখেই দেখে। আর বাংলাদেশেও কিন্তু মুক্ত মনেরা এখনও আছেন, হয়তো বেরোচ্ছেন না, কেন বেরোচ্ছেন না তারা জানেন, কিন্তু এই বিপ্লবীদের, সোকল্ড বিপ্লবীদের তারা ঘৃণার চোখেই যে দেখছেন সেটা নিয়েও তো কোনো সংশয় নেই। আপনারা সোশ্যাল মিডিয়ায় তাদের বক্তব্যগুলো দেখলেই বুঝতে পারবেন। আসলে আমেরিকার ভরসায় বিপ্লব করতে গেলে না এটাই হয়, আমেরিকা যে কখন পাল্টি খাবে তার কোনো গ্যারান্টি নেই। এই যে দেখাচ্ছিলাম, নরেন্দ্র মোদী সই করছেন ভিজিটার্স বুকে, আর তাকে চেয়ারে গিয়ে দিচ্ছেন বসার জন্য ট্রাম্প। এবার ক্যামেরায় না, এই অডিও ভিজুয়ালে বিশেষ করে অনেক সময় রিওয়াইন্ড করার একটা প্রসেস আছে, রিওয়াইন্ড করলে দেখবেন ওই যেরকম চেয়ার দিচ্ছেন সেরকম আসলে চেয়ারটা সরিয়েও নিচ্ছেন। পাকিস্তান হচ্ছে এই জিনিস, কখন যে চেয়ার দেবে আর কখন যে পেছন থেকে চেয়ার সরিয়ে নেবে কিচ্ছু বুঝতে পারবেন না। এই তো পাকিস্তানকে
গাছে তুলে দিয়ে তারা মই কেড়ে নিয়েছে। ইউক্রেনকে এতদিন রাশিয়ার বিরুদ্ধে উস্কেছে, যুদ্ধের 3 বছর হয়ে গেল। এখন ইউক্রেনকে আমেরিকা বলছে আর অস্ত্র আর অর্থ কোনোটাই দেওয়া হবে না, এবার লড়াই শেষ করো। এবার এই এমন কি মানে ভাবুন, যুদ্ধ বিরতি নিয়ে বৈঠক করেছে, তাতে জেলেনস্কিকে ডাকে পর্যন্ত নি। এবার দেখুন এই পরিস্থিতিতে পুতিন একতরফা কিন্তু যুদ্ধ জয় ঘোষণা করে ফেলতে পারে। ইউক্রেনেই গোয়েন্দা সূত্রে এটা খবর, এবং এটা পর্যন্ত জল্পনা ছড়িয়েছে যে জেলেনস্কি কী করবেন, গোপনে দেশত্যাগ করবেন নাকি কী করবেন। জেলেনস্কি কী করবেন সেটা তো জেলেনস্কির ভাবনা, কিন্তু ইউনুস কী করবেন? হাসিনাকে বাংলাদেশে ফেরানোর জন্য তার মানে অবৈধ সরকারই বটে, তো সে তো খুব পেরাপেরি করছে। আপনারা জানেন বারবার ভারতকে বিভিন্নভাবে বলছে, হতে পারে এক্সচেঞ্জ অফার হয়ে গেল, হাসিনা গেলেন আর ইউনুস দিল্লিতে এসে গেলেন। এবার গেলেন মানে হাসিনা গিয়ে হয়তো চেয়ারেই বসলেন, তাহলে ইউনুস এসে কোথায় বসবেন? দেখুন এই সম্ভাবনাটা উড়িয়ে দেওয়া যায় না। কিন্তু এমনিতে আপনারা বলবেন কেন, ইউনুসের তো ফ্রান্স রয়েছে, তিনি তো ওখানকার লোক। কিন্তু ইমানুয়েল ম্যাক্রো যেভাবে মোদিকে জড়িয়ে ধরেছিলেন, তাতে তো এটা পরিষ্কার ইউনুসের ফ্রান্সে ফেরা আর হচ্ছে না। কিন্তু ইউনুস বাহিনী তো গাজওয়াতুল হিন্দের হুঙ্কার দিচ্ছিল, জানেন তো, মানে ওই ভারত দখল সোজা বাংলায়। আগে অতীতে যখন এই নতুন মানে প্রথম এই গাজওয়াতুল হিন্দের কথাটা শোনা গেছিল, তখন বিষয়টা ছিল ওই অবিভক্ত ভারত, ভারত পাকিস্তান বাংলাদেশ সব শুদ্ধ নিয়ে একটা অখণ্ড ইসলামিক প্রদেশের কথা। কিন্তু এখন তো শুধু ভারত। এবার মুশকিল হচ্ছে সেই হিন্দেই আবার আশ্রয় নিতে হবে না তো। আর যদি সেরকম পরিস্থিতি হয় তাহলে গাজওয়াতুল হিন্দের কী হবে? ওটা এখন শুধু বাংলাদেশে সীমাবদ্ধ। কক্সবাজারে বাংলাদেশের বায়ুসেনা ঘাঁটিতে ইতিমধ্যে দুষ্কৃতীরা হামলা চালিয়েছে। ভাবা যায় দুষ্কৃতীরা দেশের বায়ুসেনার ঘাঁটিতে হামলা চালাচ্ছে। ভাবছেন তো অস্ত্র কোথায় পেল? ওই বাংলাদেশের পুলিশের কাছ থেকে যে বিপুল পরিমাণ অস্ত্র লুট হয়ে গেছিল, এই হামলায় তাই ব্যবহার হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। বুঝতেই পারছেন, এইগুলোর মধ্যে যদি যোগসূত্র থাকে তাহলে ওখানে যে পাল্টা কত বড় ষড়যন্ত্র চলছে, এগুলো তো এমনি এমনি হয় না, একটা সুপরিকল্পিতভাবে ঘটানো হয়, লম্বা পরিকল্পনা, মানে ষড়যন্ত্র। এবার যাদের নিজেদের নিরাপত্তাই নেই, বাংলাদেশে সেই বায়ুসেনা ভারতের ওপর হামলা চালাবে। ওই নিউজ দেখতে গেছিলেন, দেখে বলেছিলেন তারা নাকি তৈরি থাকুক, যে কোনো সময় কাজে লাগতে হবে। লাগবে কি? তৈরি থাকা দরকার, কারণ নিজের দেশের মানুষজনই তাদের আক্রমণ করছেন, তার বিরুদ্ধে তাদের ব্যবস্থা নিতে হবে। আর কক্সবাজার তো তবু দূরে, ঢাকা শহরে কাল রাত্রে কি হচ্ছে জানেন? কাল রাতভর অবাধে ডাকাতি করেছে দুষ্কৃতীরা, এবং একটা জায়গা না, গোটা ঢাকা জুড়ে। তার মানে বুঝতে পারছেন কত বড় একটা ষড়যন্ত্রের কবলে পড়েছে বাংলাদেশ, যেখানে নিজের দেশের লোকেরাই আসলে দেশটাকে খণ্ড বিখণ্ড ফোপড়া করতে উঠে পড়ে লেগেছে। এরপরে ওরা বলবে ভারতের বিরুদ্ধে ওরা নাকি লড়বে। দেখুন, জামাত বাংলাদেশে শরিয়ত শাসন চায়, আর ঢাকার রাস্তায় সম্পূর্ণ পর্দায় থাকা মহিলাকে লুট করছে ওই মৌলবাদী ডাকাতরা। পরিস্থিতি বুঝতে পেরেছেন? আমাদের দেশে, ধরুন আমাদের রাজ্যে কলকাতা শহরে একটা ডাকাতি হলে চারপাশে হইচই পড়ে যায়। আমরা খবর দেখাচ্ছি, ছেড়ে দিন, সবাই নেমে পড়েন। পুলিশ, সরকার, প্রশাসন, বিরোধী দল, রাজনৈতিক দল, সবার বক্তব্য শোনা যায়, আলোচনা হয় চারপাশে। সেখানে এইভাবে একটা শহরে গোটা রাত জুড়ে বিভিন্ন জায়গায় টানা সিরিজ অফ ডাকাতি, সংগঠিত ডাকাতি। ভাবা যায় কি অবস্থা হচ্ছে দেশটা। মসজিদের লাউড স্পিকারে ডাকাত আর ডাকাতির সতর্কবার্তা ঘোষণা করা হচ্ছে, এই অবস্থায় এসে দাঁড়িয়েছে। অবশ্য ইউনুসের মতো ডাকাত যদি কুর্সিতে বসে থাকে তাহলে সে দেশ তো ডাকাতরাই নিয়ন্ত্রণ করবে, এটাই তো স্বাভাবিক। মনে পড়ে যাচ্ছে কয়েক মাস আগে ওই চাঁপাই নবাবগঞ্জে এইভাবেই লাউড স্পিকারে উস্কানি দেওয়া হয়েছিল, আর সীমান্ত পেরিয়ে মালদার সুখদেবপুরের চাষিদের ফসল লুট করতে বলা হয়েছিল। বাংলাদেশিরা, তাহলে বুঝতে পারছেন ওখান থেকে যা তারা করছিল, যে শিক্ষাটা তাদের দেওয়া হচ্ছিল, এখন সেই শিক্ষায় শিক্ষিত হয়ে নিজেদের দেশের ওপরে সেই শিক্ষা প্রয়োগ করছে। বলে না, পেড ব্যাক বাই দ্যার ওন কয়েন, নিজেদের মুদ্রাই নিজেদের শিক্ষা হচ্ছে আর কি। সদ্য প্রয়াত প্রতুল মুখোপাধ্যায়ের একটা
গানের কলি না মাথায় আসছে জানেন তো। একটু ঘুরিয়ে ফিরিয়ে মানে একটু ঘুরিয়ে নিতে হবে, চেঞ্জ করে নিতে হবে হালকা, তাহলেই একদম মিলে যাবে। দুজনাই বাঙালি ছিলাম, দেখো দেখি কাণ্ড খান, তুমি হলে বাংলাদেশি, ভাগ্যিস আমি ইন্ডিয়ান। ওই বাংলাদেশে এখন গুন্ডারাজ চলছে, আর ভারতে মানে এপার বাংলায় কি হচ্ছে সে কথাটাই তো এবার বলবো। কারণ আজকের দিনগুলোতে ওদের কথা যাই বলি, প্রতিবেশী প্রতিবেশী, কিন্তু নিজেদের কথা সেগুলো তো না বললেই নয়। মাস দুয়েক আগের কথা জানেন তো, একটা রোববার ছুটির দিন, সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। সেদিন তিনি বেশ গর্বের সঙ্গে সবিস্তারে সাংবাদিকদের বলেছিলেন তার বাহিনী কিভাবে রাজ্যটাকে আগলে রেখেছে। ওই বাংলাদেশ যখন লুম্পেনদের দখলে, যখন অসম পুলিশের এসটিএফ যেদিকে হাত বাড়াচ্ছে তাতে একটা করে জঙ্গি উঠে আসছে, কাশ্মীর থেকে পুলিশ এসে যখন ওই ক্যানিং থেকে জঙ্গি ধরে নিয়ে যাচ্ছে, তখন রাজীব কুমার বলেছিলেন কি, জঙ্গি দমনে আমাদের রাজ্যের পুলিশ নিঃশব্দে কাজ করছে। বাংলাদেশের এই পরিস্থিতির সুযোগ যাতে এই বাংলায় কেউ নিতে না পারে তার জন্য তারা প্রবল সতর্ক রয়েছেন। আমরা খুব খুশি হয়েছিলাম, নিশ্চিন্ত হয়েছিলাম। তাই তো সবসময় হাঁক ডাক করতে হবে, ধরে নিয়ে যেতে হবে, এটা কে বলেছে? সতর্ক থাকবে, নজর রাখবে, ব্যবস্থা নেবে ঠিক সময়, ওটাই তো আসল। নিশ্চয়ই সেটা করছেন বলেছেন যখন। আর তার কয়েকদিনের মধ্যে খেয়াল করে দেখুন, তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ কি বলেছিলেন বিএসএফকে লাগবে না, ওই কেন্দ্র যদি সীমান্তের দায়িত্ব মাত্র 2 সপ্তাহের জন্য পুলিশকে দেয়, ব্যাস তাহলেই সব অনুপ্রবেশ সমস্যার সমাধান হয়ে যাবে। আচ্ছা, মানে পুলিশকে তিনি একটু ইন্টারন্যাশনাল ব্যাপারে অ্যাক্টিভ হতে বলছিলেন। পুলিশ কি সেটাই হয়েছে? মানে ইন্টারন্যাশনাল ব্যাপারে একটু বেশি মাথা ঘামাচ্ছে বলে কি লোকাল লেভেলে তাদের কনসেন্ট্রেশনের অভাব হচ্ছে? এটা হতে পারে, কিন্তু সত্যি সত্যি বড় অ্যাসাইনমেন্ট মানে বড় কাজ যদি হাতে চলে আসে না, তখন ওই ছোটো কাজগুলোকে মানে তুলনায় যেগুলো ছোটো আর কি, সেই দায়িত্বগুলোকে কেমন যেন মনে হয় যে ঠিক আছে পরে হবে, মানে সোজা বাংলায় অবহেলিত হয়ে যায়। পুলিশেরও সেরকম কিছু হচ্ছে না তো। নাহলে এই পশ্চিম বর্ধমানের রাস্তায় চন্দননগরের এক নৃত্যশিল্পীকে এভাবে বেঘরে মরতে হলো কেন? বাংলাদেশে না এই মুহূর্তে কোনো নির্বাচিত সরকার নেই, পুলিশি ব্যবস্থা ভেঙে পড়েছে, কারণ শুরুতেই পুলিশদের খুন করা হয়েছিল, মেরে টাঙিয়ে দেওয়া হয়েছিল। সেনার সাহায্যে দেশ চালাতে হচ্ছে। আর তাই বাংলাদেশের যাবতীয় লুম্পেনরা তারা না হয় মামার বাড়ির মজা পেয়ে গেছে, তাদের মামা এখন গদিতে বসে আছে, তো সুতরাং মামার বাড়ি। তা আমাদের রাজ্যে, এ রাজ্যে তো একটা নির্বাচিত সরকার আছে, আইন শৃঙ্খলা রক্ষায় দক্ষ পুলিশ অফিসাররা রয়েছেন, এবং সব থেকে বড় কথা দেশের নিরাপদতম শহর আর অন্যতম নিরাপদ রাজ্য হিসেবে স্বীকৃতিও রয়েছে। তারপরেও এ রাজ্যের মহিলারা কেন বারবার এরকম সফট টার্গেট হচ্ছেন বলে অভিযোগ। তিলোত্তমার ধর্ষণ আর খুনের পর কিন্তু 6 মাস কেটে গেছে, 6টা মাস। তার মানে রাত দখল, আন্দোলন, এই সব কিছু 6 মাসের পুরনো এখন। রাস্তা এলাকায় জাস্টিসের স্লোগানগুলো মুছে গেছে, বুঝলেন তো। আর ওই শয়ে শয়ে গলায় যে আওয়াজগুলো উঠছিল, যে প্রতিবাদী মুখগুলো ছিল, তারাও ঝিমিয়ে পড়েছেন। কিন্তু ওই যাবতীয় দেওয়ালে রাস্তা এলাকা স্লোগানগুলো মুছে গেলেও মেয়েদের বিরুদ্ধে অপরাধগুলো যে মোছেনি সেটা তো পরিষ্কার হয়ে যাচ্ছে। অপরাধ প্রবণতাটা ঘোচেনি, গোড়ায় গলদ রয়ে গেছে। আর যার সাম্প্রতিকতম শিকার এই চন্দননগরে সুতন্দ্রা চট্টোপাধ্যায় হয়েছেন বলে অভিযোগ উঠছে। হ্যাঁ, হাত দেখাচ্ছিল সবাইকে, ম্যাডামকে ফুলফাল মানে কমেন্ট করছিল, পুরো মধ্যম অবস্থা, বাজে ইঙ্গিত করছিল, টোনটিটকারি করছিল, হাত পাত দেখাচ্ছিল। হতে পারে কি আমি রাস্তাতে দাঁড়িয়ে যেতাম, তো হতে পারে ম্যাডামকে আমার নামিয়ে নিত, এরা নামিয়ে কিছু করে দিত, আমাদের বন্দুক থেকে কিছু করে। ও আমাকে আবার বাঁদিক থেকে ওভারটেক করে এসে আবার মেরেছে, ধাক্কা মেরে গাড়িটাকে পাল্টি করে দিয়েছে। আমাদের ওভারটেক করে গিয়ে আমাদের সামনে চলে গেছে, যাওয়ার পরেই যেই আমরা আজ থেকে যাচ্ছি, যাওয়ার পর এরকম করে মারলো পিছন দিয়ে, আমাদের গাড়ি পানি। আমার মেয়ে বিহারে কাজ করে, সেখানে তার নিরাপত্তা, পশ্চিমবঙ্গের নিরাপত্তা নেই, নিজের স্টেটের নিরাপত্তা নেই, পুরো ব্যাপারটাই আড়াল হচ্ছে। না হলে এতক্ষণ কাউকে খুঁজে পাওয়া যায় না, এটা কোনো কথা বলুন তো? প্রশাসন কি কাজে লাগছে?
কি কাজে লাগছে প্রশাসন থেকে, লাভ কি আমাদের? মেয়েহারা মায়ের কথাগুলো শুনলেন? কি অদ্ভুত একটা ট্র্যাজিক পরিবার জানেন তো। মাত্র কয়েক মাস আগে বাবা মারা গেছেন, ক্যান্সারের রোগী ছিলেন। একমাত্র ভরসা ছিল এই সুতন্দ্রা, তার রোজগারেই সংসার চলত। সুতন্দ্রার মা বলছেন যাদের জন্য তার মেয়ের মৃত্যু পুলিশ নাকি তাদের আড়াল করছে। দেখুন, খাতায় কলমে সুতন্দ্রার মৃত্যু হচ্ছে দুর্ঘটনায়, কিন্তু ঘটনাকে দুর্ঘটনা না বলে অনায়াসে অনিচ্ছাকৃত খুনও বলতে পারেন যদি অভিযোগগুলো সত্যি হয়। কারণ যে অভিযোগটা উঠছে সেটা তো মারাত্মক। শুনলেন তো এই বক্তব্যগুলো, তার সঙ্গী, তার গাড়ির চালক যা বললেন শুনলে তো শিউরে উঠতে হয়। পরিষ্কার ওই অভিযোগগুলো যদি সত্যি হয় তাহলে সুতন্দ্রা মারা গেছেন কিছু মাতাল, লম্পট, ইফটিজারের হাত থেকে বাঁচতে গিয়ে। আর সুতন্দ্রা আরও যদি কিছুক্ষণ বেঁচে থাকতেন, যদি ওই দুর্ঘটনাটা না ঘটতো, তারপরেও যে তিনি বেঁচে থাকতেন বা বলার মতো অবস্থায় থাকতেন তারও গ্যারান্টি রয়েছে কি? ওই ইফটিজারগুলো তার কি হাল করতো তার তো কোনো গ্যারান্টি কেউ দিতে পারবেন না। মানে অন্তত ওই গাড়ির ড্রাইভার সহ 4 জনের কথা যদি সত্যি হয়, শুনলেন তো, নামিয়ে দিয়ে যেত, তারপর যা খুশি করতে পারতো, সেরকমই তাদের মানসিকতা ছিল। তাহলে গলসির পর ওই ভাষাপুলের পেট্রোল পাম্প থেকে যে ছেলেগুলো সুতন্দ্রাকে টার্গেট করেছিল, সেই ছেলেগুলোর উদ্দেশ্য খারাপ কিছুই ছিল। অন্তত তাদের আচার ব্যবহার যেগুলো আর কি ওই অভিযোগ থেকে পরিষ্কার হয়ে উঠছে, সেটা তো খারাপ দিকে ইঙ্গিত করে। মুখে খারাপ কথা, খারাপ ইঙ্গিত, গাড়ি নিয়ে ধাওয়া করা, গাড়িকে সাইড করতে চেষ্টা করা, ধাক্কা মেরে থামাতে চাওয়া। তারা যে সুযোগ পেলে সুতন্দ্রাকে গাড়ির থেকে নামিয়ে নিত না এবং তারপর কি করতো, সেটা তো সাম্প্রতিককালে পরপর যা যা ঘটনা ঘটেছে আপনারা বুঝতেই পারছেন। দেখুন, গলসির ওই ভাষাপুল থেকে পানাগড়ের ঘটনাস্থল 20 কিলোমিটার রাস্তা। সে 20 কিলোমিটার রাস্তায় যারা বিনা বাধায় দীর্ঘক্ষণ ধরেই কাজগুলো করলো, তারা কি পরিমাণ ডেসপারেট এটা তো বুঝতে পারছেন। এই সাহসটা তারা পায় কোত্থেকে? একটা গাড়িতে একটা মেয়েকে দেখেই যারা টার্গেট করে, যারা ওইভাবে তারা করতে করতে যায়, তারা যে ক্রিমিনাল এটা নিয়ে তো কোনো সন্দেহ নেই। এবং দ্বিতীয়ত তারা স্থানীয়, রাস্তাটাকে তারা তাদের মৃগয়া ক্ষেত্র ভাবে নিশ্চয়ই, ওই জন্যই এই সাহসটা পায়। অতীতেও যেরকম কাণ্ড কারখানা করেনি, কে গ্যারান্টি দেবে? মনে পড়ে যাচ্ছে আমাদেরই এক অ্যাঙ্কারকে এইভাবে এই ঝড়ের খবর করে ফেরার সময় এইভাবে তাড়া করা হয়েছিল। তার মানে এই রাস্তাগুলো, এই ঘটনাটা রেগুলার বেসিসে ঘটে। কিছু খবর আসে, কিছু খবর আসে না। আজকে সুতন্দ্রা মারা গেছেন, তাই জন্য আমরা জানতে পেরেছি কি হচ্ছিল, নাহলে হয়তো এতটা জানতেও পারতাম না। এবং এই দুষ্কৃতীরা যখন এই নিজেদের এই রাস্তাটাকে নিজেদের করে নিয়েছে, কোথায় কি আছে সব জানে টানে আর কি, সেখানে তো তার মানে এখান দিয়ে যারাই যাবেন তারাই কেউ নিরাপদ নন। যে কোনো সময় তাদের সমস্যায় পড়তে হতে পারে, বিশেষ করে গাড়িতে যদি কোনো মহিলা থাকে। আমাদের রাজ্যে এরকম অবস্থা। রাতের রাস্তা, পুলিশের নাকা চেকিং থাকতে পারে, পুলিশের পেট্রোলিং থাকতে পারে, এগুলো তো হয়। কিন্তু এইসব জেনেও যারা এতটা ডেসপারেট, যারা এতটা অকুত ভয়, যারা এরকমভাবে বেপরোয়াভাবে ঠিক করতে পারে যে যা কিছু করে নেব, তারা হয় পুলিশের মোকাবিলা করতে ওস্তাদ, অথবা তারা নিশ্চিত ছিল রাস্তায় ওই সময় পুলিশ থাকবে না। তাই তো আরেকটা বিষয় হতে পারে, মনে হচ্ছিল যারা সুতন্দ্রাকে তাড়া করেছিল তারা হয় প্রভাবশালী, নয়তো কোনো প্রভাবশালীর ঘনিষ্ঠ। সাম্প্রতিককালে আমাদের ট্র্যাডিশন ধরলে এটা ধরে নেওয়া যেতে পারে যে তারা জানতো যে ও ধরলেও কিছু করতে পারবে না, অথবা কেউ কিছু করতেই পারবে না। যে গাড়িটা সুতন্দ্রাদের তাড়া করেছিল, সেই গাড়ির রেজিস্ট্রেশন স্থানীয় এক ব্যবসায়ী বাবলু যাদবের নামে। বাবলুর গাড়ির যন্ত্রাংশ কেনা বেচার ব্যবসা, মানে এতটা অবধি জানতে পারা গেছে। এবং এটাও পুলিশ জানতে পেরেছে ঘটনার সময় বাবলু সহ 5 জন নাকি গাড়িতে ছিল। যেখানে এক দুর্ঘটনা ঘটেছে সেখান থেকে কিছুটা দূরেই নাকি বাবলুর বাড়ি। বাড়ি মানে বেশ বড়সড় বাড়ি। বাড়ি চিহ্নিত, গাড়ি চিহ্নিত, অভিযুক্তরাও চিহ্নিত। তারা কোথায়?
অধরা। বাবলুকে ধরার ক্ষেত্রে কোনো বাধা আছে নাকি? সেজন্য কি পুলিশ ধরতে পারছে না? শুনলেন তো সুতন্দ্রার মা কি বললেন। সাধারণ ঘরের এক মহিলা, তিনি হঠাৎ করে, হতে পারে বিরাট বড় ধাক্কা, মেয়ে মারা গেছে, স্বামী মারা গেছে, এরকম ধাক্কায় সবাই কারণ খোঁজেন, সামনে যাকে পান তাকে কোনো কারণে দায় দেওয়া যায় কিনা, একটা নর্মাল প্রবৃত্তি টেন্ডেন্সি থাকে। কিন্তু এইভাবে পুলিশকে কাঠগড়ায় তুলে দেওয়া, এটা কি সাম্প্রতিককালের ঘটনাবলীর প্রভাব? সাধারণ মানুষের কি এই বিশ্বাসটা মনের মধ্যে জেঁকে বসছে যে পুলিশ সবাইকে সব সময় অপরাধ করলেই ধরবে না? অপরাধীদের ধরতে গেলে পুলিশকে অনেক কাঠখড় পোড়াতে হয়, অনেক বাধা বিপত্তি এড়িয়ে, অনেক পারমিশন নিয়ে তারপর কাজ করতে হয়। এবার এটা তো এক সন্তানহারা মায়ের মানসিকতা হতে পারে, কিন্তু এই মানসিকতাটাই যদি দুষ্কৃতীদের হয় তাহলে তারা কতটা বেপরোয়া হয়ে যাবে বুঝতে পারছেন? কিচ্ছু করতে পারবে না। আছে বাঁচানোর লোক আছে, এটা যদি তাদের মনের মধ্যে কোনোভাবে গেঁড়ে বসে, এই বিশ্বাসটা তাদের মধ্যে তৈরি হয়ে যায়, কি হবে বুঝতে পারছেন? আসানসোল দুর্গাপুরের পুলিশ কমিশনার যা বলেছেন তাতে অদ্ভুত ব্যাপার। সুতন্দ্রার সঙ্গীদের দাবিগুলোই তো প্রশ্নের মুখে পড়ে যাচ্ছে। খেয়াল করে দেখুন তার বক্তব্যগুলো। পুলিশ একবারও ইফটিজিংয়ের কথা বলছে না। ইফটিজিং আর শ্লীলতাহানি প্রায় সমান, আইনের চোখে তো বটেই। এটা যদি হয় তাহলে নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠবে, সেটা এড়াবে বলেই কি পুলিশ ইফটিজিংয়ের দাবিটা স্বীকার করছে না? দ্বিতীয়ত, পুলিশ যেটা বলছে সেটা সত্যি হলে সুতন্দ্রা নিজেই নিজের মৃত্যু পরোয়ানা জারি করেছিলেন, এটাই বিশ্বাস করতে হবে। কারণ তদন্তকারীরা কি বুঝতে পেরেছেন সুতন্দ্রাদের গাড়ি অন্য গাড়িটাকে তাড়া করতে না গেলে দুর্ঘটনা হতো না। সুতন্দ্রার কথাতেই নাকি তার চালক পরিকি মরি করে গাড়ি চালিয়ে দেন ওই সরু গলিতে। এখানে কোনো ইভটিজিংয়ের কোনো ঘটনা হয়নি, কোনো ইভটিজিংয়ের কোনো ঘটনা এখানে নেই। এখানে পিওর একটা দুটা গাড়ির মধ্যে এটা বলতে পারেন কি ওভারটেক করার মধ্যে এটা ইনিশিয়ালি স্টার্ট হয়েছিল এবং তারপরে পুরো ঘটনাটা আমাদের যে মেনলি সিসিটিভির মধ্যে ইনিশিয়ালি একটা হালকা কোলিজন দুটা গাড়ির মধ্যে হয়েছিল। ডেফিনেটলি যে চেজিং হচ্ছে সেটা ভিকটিমের গাড়ি চেজ করছে অন্য গাড়িটাকে। কমপ্লেন্ট যে দিয়েছেন উনিও ভিকটিমের গাড়িতে ছিলেন, কমপ্লেনে কোনো কটূক্তির কোনো কথা বলা নেই। এই ছাড়া আমরা ওদেরকে জিজ্ঞাসাবাদ করেছি, স্টেটমেন্ট নিয়েছি, সেখানেও ওরা এটাই বলেছে যেটা আমি আপনাকে ব্রিফ করলাম কিভাবে ঘটনাটা হয়েছে। ওখানে কোনো কটূক্তি বা কোনো ইভটিজিংয়ের কোনো ঘটনা ওনারা বলেন। সাদা গাড়ি ছাড়া তারা কেন এখনো পর্যন্ত তাদের কাউকে এখনো কি আপনারা মানে শনাক্ত করতে পেরেছেন? আমরা ডেফিনেটলি আমরা ওদেরকেও জিজ্ঞাসাবাদ করব, ওদেরকেও যা আইনি ব্যবস্থা আছে সেটা নেব। অভিযোগ যে একটা উঠেছে এটা তো স্বাভাবিক, যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের কেন ধরা হলো না? আর শুনলেন তো পুলিশ বলছে যে এরা কেউ নাকি ওই ইভটিজিং কটূক্তি এরকম কোনো কিছুর অভিযোগই করেনি। একজন মারা গেছে, ওনাদের বক্তব্য অনুযায়ী যদি এরকমভাবে তাড়া করতে গিয়ে দুর্ঘটনা ঘটিয়ে থাকে তাহলে গাড়িতে যারা বসে আছে, যে চালক গাড়ি চালিয়েছে, তার পক্ষে সব থেকে স্বাভাবিক কি যে মারা গেছে তার ঘাড়ে দোষ চাপিয়ে দেওয়া। উনি জোর করেছিলেন বলে এইটা করতে গিয়ে এই কাণ্ড হয়েছিল। তার বদলে তারা এত নির্দিষ্টভাবে এই কথাগুলো বললেন কেন? কেন এই আশঙ্কাটা প্রকাশ করলেন যে গাড়িটা থামিয়ে ওরা সুতন্দ্রাকে নামিয়ে নিয়ে যেতে পারত? ওনারা জানতে পারতেন না যে গোটা বিষয়টা পুলিশের হাতে গেছে? ওরা জানতেন না যে এই বিষয়গুলো এই চ্যানেলে দেখানোর পর পুলিশ ওদের আবার জিজ্ঞাসাবাদ করবে, তাদের আরও বেশি গন্ডগোলের মধ্যে পড়তে হবে? কে ঠিক বলছে জানি না। এই যারা গাড়িতে ছিল তারা কি বলছে সেটা তো আপনাদের শুনিয়ে দিলাম। তারা পুলিশকে কি বলেছে সেটা পুলিশের মুখ থেকে শুনলেন, সেটা তো শোনাতে পারবো না। দেখুন, গাড়িকে ধাক্কা মারতে পারে, কিন্তু গাড়ি তো আর গাড়িকে ইফটিজ করতে পারবে না। আর সিসি ক্যামেরার ফুটেজে শব্দ শোনা যায় না,
তাই ইফটিজিং হলেও তার প্রমাণ তো এই সিসি ক্যামেরার ফুটেজে পাওয়া যাবে না। তবু পুলিশ যখন বলছে তখন বিশ্বাস না করার কোনো প্রশ্ন নেই। হতে পারে সুতন্দ্রার সঙ্গীরাই সব ঠিকঠাক বলছেন না, আর সেই জন্য এই পুলিশের যে অভিযোগ দায়ের হয়েছে শুনলেন তো, তাতে শ্লীলতাহানি বা কটূক্তির অভিযোগ নেই। তারপরে তো কয়েকটা কথা বলতেই হচ্ছে, কারণ একটা গাড়ি উল্টে গেছে সেটাকে তো অস্বীকার করার জায়গা নেই। সেই গাড়ির সামনের সিটের এক সওয়ারি মারা গেছেন, এটাকেও তো অস্বীকার করার কোনো জায়গা নেই। সুতন্দ্রাদের গাড়িটা উল্টালো কি করে? পুলিশ যা বলছে যদি তাই হয়, ওই যে বাবলুদের গাড়িটাকে পাল্টা তাড়া করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল সুতন্দ্রার চালক, তাহলে তো প্রশ্ন উঠবে কেন খামোখা একটা গাড়ি একটা জায়গায় যাচ্ছে, গাড়িতে একজন মহিলা রয়েছে, আরেকটা গাড়িকে এরমভাবে তাড়া করতে যাবে? তারা কি ডাকাত? যদি কিছু না হয়েই থাকে তাহলে তাড়াটা করতে গেল কেন এরকমভাবে প্রাণান্তকর তারা? আর দ্বিতীয়ত পুলিশ কমিশনার বলছেন রাত পাহারার ব্যবস্থা ছিল, তাহলে ডিউটিরও তো কোনো পুলিশ কর্মীর চোখে পড়লো না? দুটো গাড়ির মধ্যে রাস্তার মধ্যে এরকম রেষারেষি হচ্ছে, কন্ট্রোল রুমের কর্মীরা কি ওই সিসি ক্যামেরার ফুটেজ খেয়াল করলেন না? 20 কিলোমিটার রাস্তা, মাঝখানে কোনো চেকিং টেকিং কিচ্ছু ছিল না। ইফটিজিং যদি না হয়, হয়নি বলেছেন তিনি, মেনে নিলাম, ভালো কথা, কিন্তু গাড়িতে গাড়িতে টক্কর তো হয়েছে, ওভারটেক হয়েছে, র্যাশ ড্রাইভিং হয়েছে, ধাক্কাধাক্কি হয়েছে। পুলিশ কর্মীরা যারা রাতে ছিলেন তারা কেউ কিচ্ছু দেখলেন না। ঘটনাটা ঘটার আগে আটকানো গেলে তো প্রাণটা সুতন্দ্রার বাঁচতে পারত। দেখুন, তিলোত্তমার ঘটনার পর রাজ্যে তো একাধিক ধর্ষণ আর খুনের ঘটনা ঘটেছে। পুলিশ প্রায় সব ক্ষেত্রেই দোষীর ফাঁসির আদেশ বের করে এনেছে। দুর্দান্ত অ্যাক্টিভ পুলিশ, কেউ ছাড় পায়নি। করেছে অন্যায়, ফাট করে ধরে নিয়েছে, একদম ধরেছে তো কি সোজা ফাঁসি। মুখ্যমন্ত্রীও বলেছেন সিবিআই না করে যদি তিলোত্তমার ওই ধর্ষণ খুনের তদন্তটা পুলিশ করত, রাজ্য পুলিশ, তাহলে লোয়ার কোর্টেই সঞ্জয়ের ফাঁসি হয়ে যেত। অর্থাৎ ফাঁসির আদেশ কার্যকর করাতে, অন্তত আদেশটা জোগাড় করাতে পুলিশ খুব দক্ষ, সিবিআই অযোগ্য, মেনে নিলাম, আনন্দ পাবো তাতে। যোগ্য অযোগ্যের বিচার তো পরে, আগে তো ঘটনাটা ঘটেছে সেটার কি হবে? প্রত্যেকটা ঘটনা ঘটেছে বলেই তো পুলিশ তদন্তে নেমেছে, না ঘটলে পুলিশকে ধরতে হতো নাকি না ওই ফাঁসির ব্যবস্থা করতে হতো? ঘটেছে সেই জন্য পুলিশ তদন্ত করেছে, তারপর কেস সাজিয়েছে এবং ফাঁসির সাজা হয়েছে। অর্থাৎ ঘটেছে, সেটা পুলিশই প্রমাণ করেছে। ঘটনাগুলো মিথ্যে নয়, পুলিশই প্রমাণ করেছে। তাহলে সুতন্দ্রার মৃত্যু না হলে তার সঙ্গীরাও তো ইফটিজিং এর অভিযোগটা তুলতেন না, আর সংবাদ মাধ্যমও খবর করত না। এটাও তো ঘটেছে, এই সবই ঘটেছে এবং তা নিয়ে রাজনীতিও শুরু হয়ে গেছে। আর সেই রাজনীতিতে পুলিশের বিরুদ্ধে নজরদারিতে ঢিলেমির অভিযোগ যেরকম উঠেছে, তেমনি সব থেকে বড় কথা কি জানেন? তৃণমূল নেতারাও অভিযোগকারীদের কথাগুলো বিশ্বাস করছেন বলেই তো মনে হচ্ছে। কুণাল ঘোষ বলেছেন, যা শোনা যাচ্ছে তা যদি সত্যি হয় তাহলে অপরাধীদের শাস্তি প্রকাশ্যে হওয়া উচিত। দেখুন, ওনার কথার লাইনটা পুলিশের সাম্প্রতিককালের যে তৎপরতা এবং দক্ষতা তার সঙ্গে ম্যাচ করে। কারণ আরেকটা বলার চান্স রয়েছে না, পুলিশ তদন্ত করে ধরে ফেলে শাস্তির ব্যবস্থা করে দিল, কি দক্ষ পুলিশ। ঘটনা হতো, ঘটনা আর কেউ আটকাতে পারে নাকি? কিন্তু পুলিশই তদন্ত শেষ হওয়ার আগেই স্রেফ অভিযোগ শুনে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদকও যে এত বড় কথা বলে ফেললেন, একটু তাড়াহুড়ো হয়ে গেল কি? ব্যানার্জির সরকার আজকে চলছে কিছু দুষ্কৃতীদের দ্বারা, যারা রেপিস্ট, যারা মার্ডারার, যারা মহিলাদের গায়ে হাত দেয়, অত্যাচার করে, বোম বানায়, রোহিঙ্গাদের ঢোকায়, জঙ্গিদের ঢোকায়, তারা আজকে রাজ্য চালাচ্ছে। সেরকম হলে তো এরকমই হবে, কারুর কোনো সুরক্ষা নেই। অন্য রাজ্যে সব ঘটনা, সব নানা রকম অভিযোগ আসে, কেন আমাদের এখানে হবে? এটা পুলিশের নিশ্চিতভাবে পুলিশ খুঁজছে, পুলিশ ধরবে।
পশ্চিমবঙ্গে যদি নারীর নিরাপত্তা থাকতো তাহলে অপরাজিতা বিল আনার জন্য রাষ্ট্রপতি ভবনে গিয়ে দৌড়দৌড়ি করতে হতো। অপরাজিতা বিল বারবার প্রমাণ করছে, চিৎকার করে করে প্রমাণ করছে যে পশ্চিমবঙ্গে নারীর কোনো নিরাপত্তা নেই। আপনার বাড়িতে চুরি হলে রাজ্যের পুলিশকে এগিয়ে আসতে হবে, আপনার বাড়িতে ডাকাতি হলে রাজ্যের পুলিশকে তার দায়িত্ব নিতে হবে। সেক্ষেত্রে জাতীয় সড়কে কোনো অন্যায় হলে সেখানে ধাওয়া করে কাউকে মেরে দিচ্ছে, সেটা রাজ্যের সরকারের উপরে তার দায়িত্ব বর্তায় বলে আমি মনে করি। পুলিশ আইনে যেমন শাস্তি দেবে দিক, তেমনি প্রকাশ্যে যদি এদেরকে একেবারে জামা কাপড় খুলে কোমরে দড়ি বেঁধে প্রকাশ্যে ঘুরায় ওই এলাকায়, ওদের ওই এলাকায়, মানে এই ধরনের দৃষ্টান্তমূলক একটা নজিরও প্রয়োজন। যে এত সাহস পাবে কি করে, কেন পাবে, কি জন্য পাবে? সত্যি তো দৃষ্টান্তমূলক শাস্তির প্রয়োজন হবে। এই যে পুলিশের রেকর্ড বুক এত চকচকে এখন, এই যে পর পর ধরছে আর ফাঁসির ব্যবস্থা করে দিচ্ছে, কাদের হচ্ছে বলুন তো? সব ওই অর্থনৈতিকভাবে বা সামাজিকভাবে একটু পিছিয়ে পড়া মানুষজন, এরকম ভালো গাড়ি রয়েছে, দামি গাড়ি রয়েছে, এরকম লোকজনের যাদের ভালো উকিল দেওয়ার ক্ষমতা রয়েছে, লড়াই করার ক্ষমতা রয়েছে বা যোগাযোগ রয়েছে ভালো, এরকম কোনো লোকের ফাঁসির হুকুম হতে দেখেছেন কখনো? ও সমস্তগুলো সাধারণ আম জনতার জন্য আছে, বিশেষ করে যারা সোকল্ড ওই বৃত্তের বাইরের লোক। একটা কথা আছে না, ইট উইল ব্রেক বাট ইট উইল নট ব্রেক, বাংলা, সেটাও তো আপনারা জানেন সবাই। ওই ভাঙবে তবু মচকাবে না, এটাকে না দুরকমভাবে ভাবা যেতে পারে জানেন তো। একটা ভাবনায় জেদ, আরেকটা ভাবনায় কৌশল। এই তিলোত্তম আন্দোলনের শুরুতে সরকারের মনোবলটা ভেঙেছিল, যার ফলে পুলিশ কমিশনারকে সরতে হয়েছিল, মুখ্যমন্ত্রী মুখ্য সচিবকে একাধিকবার জুনিয়র ডাক্তারদের সাথে বৈঠকে বসতে হয়েছিল। এগুলো সব ওই জনতা এবং ডাক্তারদের একাংশের নজিরবিহীন চাপের ফল, মানুষজনের স্বতঃস্ফূর্ত প্রতিবাদের ফল, ভেঙেছিল। এবার তারপরের পোর্শনটা তখন থেকে শুরু। অনুকূল পরিস্থিতির আশার অপেক্ষা করছিল সরকার, ভেঙে পড়ে। এখানেই কৌশল। কৌশলের পরবর্তী ধাপ কি? গত বছর দুর্গাপুজোর আগে পর্যন্ত পরিস্থিতি আয়ত্তে আনতে সরকার নমনীয় হয়েছিল বা নমনীয় তা দেখিয়েছিল। তিলোত্তমার খুন আর ধর্ষণের 6 মাস কেটে গেছে, এখন তো দ্রোহ আর আন্দোলন কিছুই নেই। নিম্ন আদালতে সাজা ঘোষণা হয়ে গেছে। ব্যাক টু মেন রোড, রাজনীতির রাস্তায় ফিরে আসা এবং ফের ডাক্তারদের সাথে মুখ্যমন্ত্রীর বৈঠক। এবার প্রশ্ন তো একটাই, কেন আজকের বৈঠক? 6 মাস পর, সেটার জন্য? নাকি রাজ্যের বিভিন্ন জায়গায় স্বাস্থ্য পরিকাঠামোর যে হাল তার পরিপ্রেক্ষিতে এই বৈঠক? কোনটা, তিলোত্তমা নাকি স্বাস্থ্য ব্যবস্থা, নাকি আরও একটা আছে সেবাশ্রয়, ডায়মন্ড হারবারে অভিষেকের প্রকল্প? 3টে অপশান। দেখুন, এই 3টে অপশানের মধ্যে প্রথম আর দ্বিতীয় অপশান পরিকাঠামোর আর নিরাপত্তা, এই তো। এই দুটো ইস্যুতেই প্রভূত উন্নয়নের ফিরিস্তি সরানো হয়েছে আজ। সঙ্গে নিরাপত্তা ইস্যুতে মুখ্যমন্ত্রী বেশ কিছু নির্দেশও দিয়েছেন আজ। তারপরে তিলোত্তম আন্দোলনে নিরাপত্তা ইস্যুটা যে বাস্তব ছিল, আজ 6 মাস পরে সেটা ঘুরিয়ে মানা হল। সোজাসুজি না কিন্তু, ভাঙা কিন্তু মচকাবো না। নিরাপত্তার জোর দেওয়ার প্রয়োজন আছে এটা মানা হলেও হাসপাতালে নিরাপত্তাহীনতার কারণেই যে তিলোত্তমা কাণ্ডটা ঘটেছিল সেটা কিন্তু আজও মানা হলো না। এটাই ভাঙলো কিন্তু মচকালো না। এবার 3 নম্বর অপশান, সেবাশ্রয়। ক্রোনোলজিটা দেখুন, অগাস্টে তিলোত্তমা আন্দোলনের শুরু, আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় শুরু হয়েছে জানুয়ারি থেকে। তার আগে ডিসেম্বরে 1002 চিকিৎসকের সাথে বৈঠক করেছিলেন কে? অভিষেক বন্দ্যোপাধ্যায়, যার জেরে নাকি শান্তনু সেনের মতো নেতার ঘাড়ে কোপ পড়েছিল। একদিকে ডাক্তারদের ক্ষোভ আর একদিকে সরকারি হাসপাতালের পরিস্থিতি। সেবাশ্রয়ে সরকারি স্বাস্থ্য ব্যবস্থাটাই প্রশ্নের মুখে পড়ে গেছিল, কিন্তু পরিষ্কার ওখানে লোক নেই,
সব লোক এসে সেবাশ্রয়ে ডাক্তার দেখাচ্ছেন, সরকারি হাসপাতালের আউটডোর ফাঁকা, ভোয়া লোকজন, পরিষ্কার ওখানে কেউ যেতে চান না, এটা জাস্ট বিকল্প ব্যবস্থা পেলেই হলো সেখানে যাবে। কখন হয় এটা, যখন ওটার উপর ভরসা থাকে না। আজ সরকার বুঝিয়ে দিল পরিকাঠামো এবং পরিষেবায় বাংলার স্বাস্থ্য ফিরেছে, মানে ঝকঝকে চকচকে হয়ে গেছে। আমার যে বোনটি মারা গিয়েছে সেই শোকসন্তপ্ত পরিবারকে আমি আমার সমবেদনা জানাই এবং আমরা নিশ্চয়ই তার ব্যাপারে উপযুক্ত শাস্তি দাবি করি। এইসব ঘটনা যাতে না ঘটতে পারে আমি আমার ভাইদের ওপর দায়িত্ব দিচ্ছি। আপনারা আমাদের বোনেদের রক্ষা করুন, আপনারাই পারেন। প্রিন্সিপাল যারা আছেন, সুপার যারা আছেন, তাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে অলওয়েজ নিজেরা দেখে নেবেন এসি মেশিনটা ঠিকমতো কাজ করছে কিনা, পিডব্লিউডিকে ডেকে নেবেন। কোথাও কোনো নার্সিং হোস্টেলে জল পড়ছে কিনা দেখে নেবেন, কোথাও কোনো অসুবিধা হচ্ছে কিনা মেয়েদের ওয়াশরুম নিয়ে দেখে নেবেন। নারায়ণ, তোমাকে আমি বলবো আরেকটু সিরিয়াস হয়ে, তুমি বিশেষ করে তোমাকে আমি 8-10টা আইএস অফিসারও দিয়েছি, ডাক্তাররাও আছে, তোমাদের মধ্যে কিন্তু একটা ডিফারেন্স অফ ওপিনিয়ন অলওয়েজ হয়। তোমরা নিজেদের যোগাযোগটা আরেকটু বৃদ্ধি করে সুন্দর করে তোমরা ভালো করে কাজ করো। অনেক কাজ হয়েছে স্বাস্থ্যে, কিন্তু 1-2 কাজের জন্য কেউ কেউ আমাদের নামে বদনাম করে। তিলোত্তমার পরিবার বা তিলোত্তমার আন্দোলনকারী ওই জুনিয়র ডাক্তারদের সংগঠন কেউই কিন্তু আজকে ছিল না, অথচ সবটাই দেখুন সেদিকেই আবর্তিত হলো, সেই ঘটনার চারপাশেই সব কিছু আবর্তিত হলো। মুখ্যমন্ত্রী 1-2 ব্যতিক্রমী ঘটনার কথা বললেন, কিন্তু সেই 1-2 ওই ব্যতিক্রমী বিষয় আর কি, তার মধ্যে তো ওই তিলোত্তমার খুন আর ধর্ষণও রয়েছে। সরকারি হাসপাতালে ভয়ঙ্কর আর নিকৃষ্টতম পরিণতি একজন ডাক্তারের, এটা তো সরকার মানছে, আবার মানছেও না। এই 1-2 ভয়ঙ্কর ঘটনায় সরকারকে বদনাম করা হয়েছে, মুখ্যমন্ত্রী বললেন। মানে ঘটনাটা বড় ব্যাপার না, ওটা আসলে সরকারকে বদনাম করা হয়েছে বা তার চক্রান্ত, এইটা বড় ব্যাপার। এটাই হলো ভাঙা আর মচকানোর পার্থক্য। ঘটনা ঘটেছে সেটা মেনে নিয়েও বদনাম আর চক্রান্তের তত্ত্বে অনড়, কিন্তু তারপরও সার্বিক ছবিটা বদলালো কি? দ্রোহ বা আন্দোলন মিটে গেলেও নেগেটিভ ছবি সেটা কি ডিলিট হয়ে গেছে, পরিষ্কার মুছে গেছে? যাবতীয় নেতিবাচক জিনিস সেগুলোকে মুছে দিতেই এই দুষ্টু লোক ভ্যানিশ, সেরকম সব দুষ্টু ঘটনা ভ্যানিশ। এই জন্যই কি আজকের বৈঠকটা, যে বৈঠকের আগাগোড়া একটাই সুর, একটাই জিনিস সবার সামনে টাঙিয়ে দেওয়া হলো, সব ওকে। অথবা উল্টো দিক থেকে দেখলে সব ঝুট হ্যাঁ, সরকার সজাগ আছে, সুতরাং সরকারের বিরুদ্ধে যা যা অভিযোগ সব সব ভুল, মিথ্যে। এই যে প্রচারটা না, এই যে সামনে টাঙিয়ে দেওয়া একটা ইতিবাচক একটা ছবি, এটার পেছনে একটা লজিক আছে, জানেন তো, একটা থিওরি আছে। বলে না পেহলে দর্শনধারী, এরকম দর্শনধারীটা ঠিকঠাক আছে, গুণ বিচার সেটা তো গৌণ, ওটা পরের ব্যাপার, পারলে করে নেবেন, সেটা করলেও কে মানবে। দেখুন, নিরাপত্তা থেকে মেডিকেল সেক্টরে দুর্নীতি, স্বজন পোষণ থেকে রাজনীতির দৌরাত্ম্য, বিভিন্ন দাবি, বিভিন্ন অভিযোগ, এগুলো তো উঠেছে। এগুলোর কিছু মানা হয়েছে, কিছু মানা হলো না, কিন্তু যেগুলো যেগুলোকে মেনে নেওয়া হলো, কি বুঝিয়ে দেওয়া হলো, সেগুলো ছোটোখাটো ব্যতিক্রম মাত্র। বাকি সার্বিক ছবিটা আসলে ঝাঁ চকচকে, একদম ওই সরকারি হাসপাতালের গেটগুলোর মতো। আগে যেতাম পিজি হসপিটালে, ছোট্ট ছোট্ট গেট, একটা দুর্ঘটনা ঘটে গেলে বেরোবার জায়গা পর্যন্ত নেই, তখনই সঙ্গে সঙ্গে আমরা সিদ্ধান্ত নিই হাসপাতালের গেটগুলো আগে বড় করো, হসপিটালগুলো রং করো, হসপিটালগুলো নাইট শেল্টার করো। এগুলো করার প্রয়োজন আছে, কারণ আমরা সবাই জানি আগে দৃষ্টি সুন্দরী, তারপরে গুণ বিচারী। অর্থাৎ আগে দেখতে হবে আপনাকে ব্যবহার সুন্দরী, তারপরে গুণ বিচারী। মেদিনীপুরে যে কেসটা হয়েছিল নিশ্চয়ই নেগলিজেন্স ছিল,
সেটা তদন্ত হচ্ছে, তদন্ত রিপোর্ট হাতে নেওয়া পর্যন্ত আমি কিছু বলবো না। এদের ভবিষ্যতের দিকে তাকিয়ে আমি জুনিয়র ডাক্তারদের সাসপেনশনটা উইথড্র করে নিচ্ছি। আমি ইন্টার্ন, হাউস স্টাফ, পোস্ট গ্রাজুয়েট ট্রেনি, পোস্ট ডক্টরেট ট্রেনি সবার জন্য 10,000 টাকা করে বাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করলাম। বেতন বৃদ্ধিতে তো সকলেই খুশি, আর যারা আপকামিং ইন্টার্ন এই সামনেই ফাইনাল ইয়ারের ফাইনাল প্রপ, তারা তো অনেকই খুশি হবে। আন্দোলনের মতোই যেমন নিশ্চয়ই এগিয়ে চলেছে একদিকে, কিন্তু এটাও ঠিক যে এদিকে আমাদের যে একটা বলতে পারেন রিওয়ার্ড, বলতে পারেন আমাদের জন্য একটা নিউ একটা চিন্তাভাবনা। দিস ইজ আ ভেরি গুড থিং ফর অল অফ আস। ঢাকঢোল পিটিয়ে সাড়ম্বর করার কোনো জায়গা নেই, যেটা প্রাপ্য সেটাই দিয়েছেন উনি। কিন্তু আমরা তো ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফান্ড বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন করি। ভয় ভীতির পর কিছু অনুদান, এটা হচ্ছে বাংলার মুখ্যমন্ত্রীর নির্বাচনের স্টাইল, রাজনীতির স্টাইল। ডাক্তারদের আন্দোলনটা এই জায়গায় যেতেই পারতো না যদি সমাজের সর্বস্তরের মানুষ সেখানে না দাঁড়াতেন। শুধু ডাক্তারের মাইনে বাড়িয়ে, ডাক্তারের কিছু সুযোগ সুবিধা দিয়ে ডাক্তারের মুখ বন্ধ করা যায়, সমাজের মুখ তো বন্ধ করা যাবে না। বেতন বৃদ্ধি থেকে আরম্ভ করে অন্যান্য নানা ধরনের যা যা বাস্তবমুখী পদক্ষেপ সেগুলো ঘোষণা করেছেন, আর বাকিটা হচ্ছে হাতি চালে বাজার। স্বাস্থ্যের ঝাঁ চকচকে ছবিটা তার মানে মুখ্যমন্ত্রী ফিরিয়ে আনলেন। স্বাস্থ্য ফিরে গেছে, কিন্তু রোগটা সেটা সেরেছে তো? যে রোগের কারণে এত বড় আন্দোলন, যে রোগের কারণে জনতার পথে নামা, সেগুলো যে আর হবে না তার গ্যারান্টি আছে তো? দেখুন, সরকার 26-এর বিধানসভা ভোটের আগে সেই গ্যারান্টি পেতে চাইছে, এটা তো পরিষ্কার। এটা আপনাকে আমাকে দিতে হবে, এই সমস্ত আর ঘটবে না, মানে ঘটলেও কেউ বলবে না। এর জন্য আজ সরকারি প্রেসক্রিপশনে দুটো ওষুধ প্রেসক্রাইব করা হয়েছে, দাওয়াই। একটা দাওয়াইয়ের নাম খেলা, এবার মেডিকেল কলেজেও খেলা হবে, প্র্যাকটিক্যালি খেলা হবে। সত্যি কথা বলছি, অবাক হবেন না। আরে ডাক্তারদের তো কাজ করার ফাঁকে ফাঁকে একটু খেলাধুলো করার দরকার, তাই না? হবে। সরকার মেডিকেল কলেজগুলোর মাঠের জন্য 2 কোটি টাকা ঘোষণা করেছে, যেখানে ডাক্তারবাবুরা খেলবেন, মানে অবসর সময়, ডিউটির পর। তার মানে দ্রোহ বা মিছিলে যাওয়ার অপশানটা ডিলিট হয়ে গেল। সময় পাবেন কোথায়? খেলবেন। আর সঙ্গে বিনোদনমূলক সাংস্কৃতিক অনুষ্ঠানও হবে, মানে একদম ফিজিক্যালি ফিট, মেন্টালি ফিট, রিফ্রেশড। তারপর তারা দুর্দান্ত চিকিৎসা করবেন, আর কোনো রকম এরকম ভুলভাল কাণ্ড ঘটতেই পারবে না। খেললে ঠেললে বা এরকম রুচিশীল বিষয়ের মধ্যে লোকজন এনগেজ থাকলে, মানে এনগেজমেন্ট আর কি, তাহলে তো আর বাকি কাজকর্মের দিকে নজর করতে যায়। মনে ফুর্তি, মন ঝকঝকে তকতকে, এরকম ভুলভাল জিনিস আসবে নাকি? এবার বিরোধীরা যতই গালমন্দ করুক, আমজনতার একটা বড় অংশ কিন্তু খেলা বা মেলাতে পার্টিসিপেট করে প্রবল এনজয় করে, এটা তো সত্যি কথা। আর যারা তাতে এনজয় করেন না, তাদের জন্য তো আবার টনিক লাগে। এবার জনতার জন্য এই টনিক কিন্তু ইতিমধ্যেই পরীক্ষিত, নাম ভিটামিন এম ফর মানি, সবাই জানি। এবার লক্ষ্মীর ভাণ্ডারের মতো সফল টনিক, সেটা কিন্তু এই মানে এ রাজ্যে কেন, এ দেশে দ্বিতীয় আবিষ্কার হয়নি, এটা পরিষ্কার। উল্টে অন্যান্য রাজ্যগুলো ফলো করছে, বিভিন্ন রকম পেটেন্ট নেই, তাই জন্য বিভিন্ন নাম ঠাম দিয়ে দিচ্ছে আর কি। যেরকম জেনেরিক ওষুধের একটা নাম থাকে না, কিন্তু বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে দেয়, এটাও সেরকম আর কি। আসল জিনিসটা ভিটামিন এম। এক একটা, কেউ বলছে লাডলি বেয়না, তো কেউ বলছে লক্ষ্মীর ভাণ্ডার। মানি দিয়ে জনতার মন জয়, সোজা বাংলা হচ্ছে এটা। এবং এই ওষুধের সাফল্যের হার 100%। সেই ফর্মুলাতেই তো স্বাস্থ্যেও ওষুধ প্রেসক্রাইব করা হলো, টনিক খাওয়ানো হলো। স্বাস্থ্যের টনিকের নাম কি? সিলভার টনিক। জুনিয়র ডাক্তারদের ভাতা বৃদ্ধি, সিনিয়রদের বেতন বৃদ্ধি, প্রাইভেট প্র্যাকটিসের পরিধি বাড়ানো, একগুচ্ছ ঘোষণা হয়ে গেল। দেখুন, কোষাগারে আরও চাপ পড়বে, ওসব নিয়ে ভাবতে নেই। সেই চাপের তুলনায় ভবিষ্যতের আন্দোলন অনেক বেশি ঝুঁকির। এই যে ডিএ অল্প বিস্তর দেওয়া হয়েছে, এবার কোনো ক্ষেত্রেই কোনো চান্স নেওয়া হচ্ছে না, এটা তো পরিষ্কার। তাও এতদিন এই সরকারি বিষয়গুলোকে একটু অগ্রাহ্য করা হতো, তার কারণ যে এরা সামগ্রিকভাবে ভোট বাক্সে কত আর প্রভাব ফেলবে। তো এখন মনে হচ্ছে না, এই ডাক্তাররা তো ডেঞ্জার, এরা কি একটা করে ফেলবে, তাতে আবার কখন মানুষজন ফের নেমে যাবে, সেটা তো বিরাট ব্যাপার। সেটা হওয়া চলবে না। ভোটের বাজারে তো বা ভোটের বছরে তো নৈব।
এতগুলো ঘোষণা দেখুন চলতি মাসের রাজ্য বাজেটে করা যেত, করা হয়নি। কেন? কারণ বাজেটের এত ঘোষণা, তার মধ্যে কোথায় এই সমস্ত সোনালি ঘোষণা, রূপলি ঘোষণা, এগুলো হারিয়ে যেত। তাই জন্য আজ ছোটোখাটো একটা স্বাস্থ্য বাজেট হলো। আজ কলকাতা কর্পোরেশনের কিন্তু অ্যাকচুয়ালি বাজেট ছিল, জানেন তো, ওই হেলাবাড়ি আর অবহেলার পরিষেবা, এটা নিয়ে বিতর্ক হতে পারত সেখানে, কিন্তু তার বদলে নাকি কুম্ভের জল নিয়ে জল ঘোলা হয়েছে। মানে যেখানে শিডিউল বাজেট ছিল সেখানে বাজেট হয়নি, আর যেখানে হওয়ার কথা ছিল না সেই ধনধান্যে একটা বাজেট পেশ হয়ে গেল। আজকে সরকারি প্রেসক্রিপশনে আরও একটা মলমও দেওয়া হয়েছে। তিলোত্তম আন্দোলন থামার পর সরকারি টনিক দেওয়া হচ্ছিল বলে অভিযোগ, সেটা আবার ভিটামিন এম বা সিলভার টনিক না, এটা ওই দমদম দাওয়াই টাইপস একটা কিছু আর কি। আশফাকুল্লাহ নাইয়াদের নাকি টার্গেট করা হচ্ছিল শোনা যাচ্ছিল। মেদিনীপুরের ওই স্যালাইন কাণ্ডে জুনিয়র ডাক্তারদের সাসপেন্ড করা হয়েছিল। সব কিছুই নাকি একই লাইনে, ওই টনিক। আজ সেই সাসপেনশনগুলো সব তুলে নেওয়া হলো, কিন্তু এই যে সিআইডির তদন্ত, এফআইআর, এগুলোর কি হবে? ওই কদিন আগেই তো হাইকোর্টে বলে দিয়েছে যেরকম দুমদাম করে এফআইআর বা মামলা তুলে নেওয়া যায় নাকি। এগুলো আছে। আপনি থাকছেন স্যার, আপনারা থাকছেন স্যার, কারণ আপনাদের পরে কোনো সময় দরকার হতে পারে, বলা তো যায় না, কখন আবার রোগ মাথাচাড়া দেয়। সেই জন্যেই এই রকম প্রেসক্রিপশানে একটা অপশান রেখে দেওয়া।